বহু দিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সত্যি তো, বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে মনে হলো নিজেদের চোখের সামনে কত কিছু সুন্দর সুন্দর জিনিস প্রতিনিয়ত ঘটে চলেছে, তার খবরই রাখি না বা নিজের শহরকে খুঁজেও দেখি না। তাই খুঁজতে চেষ্টা করলাম হালি শহরকে। পাগলামি চেপে বসল। রামপ্রসাদ তো পাগল হয়েছিলেন মায়েরই জন্য, আর এই মাটিতেই তো মহাপ্রভু চৈতন্য দেব গুরুর ভিটা এসে পাগলের মতো গড়াগড়ি খেয়েছিলেন। তাই পাগল হতে বাধা কোথায়? হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। না, আর দেরি নয়। 2013 সালের গোড়ার দিকেই নিজেদের সীমিত সামর্থ্য ও হালি শহরের জন্য গভীর ভালোবাসা নিয়ে ঝাঁপিয়ে পড়লাম আমাদের কাজে। ডাহুক যেখানে ডাক দিয়ে যায়, বাতাস বাজায় বাঁশি, জনমে জনমে বারে বারে যেন সেই দেশে ফিরে আসি, মাগো সেই দেশে ফিরে আসি। নিজের গ্রামকে যে ভালোবাসিনি, তার মুখে বঙ্গজননীর জয়গান ব্যয়স্তুতি মাত্র। নিজের দেশের ইতিহাস ও ঐতিহ্যে যে গর্ব ও পুলক অনুভব করে না, ভারতীয় নাগরিকতাবোধ তার অন্তরে কোন আদর্শকে স্ফুরিত করবে? সতেজ বিধাতা আপন হাতে হালি শহরের ইতিহাসকে আদিকাল হতে প্রচ্ছন্ন ইঙ্গিতে ব্যাপকতার দিকে পরিচালিত করে নিয়ে গেছে। বাংলাদেশের নিজস্ব ইতিহাস যেখানে শুরু, সেই বহু শতাব্দীর পূর্বযুগ হতেই কুমারহট্টের নাগরিক রূপ। গঙ্গা তীরবর্তী অধুনা উত্তর 24 পরগনা জেলার এই জনপদের বাংলার নাগরিক সভ্যতা যুগে যুগে নতুন স্পর্শ রেখে গেছে। এখানকার জনগণের সামাজিক রূপ যুগে যুগে বিবর্তিত হয়েছে। শিক্ষা, ধর্ম ও অর্থনীতির প্রতিটি ব্যাপকতর আলোড়নে স্পন্দিত হয়েছে এই কুমারহট্ট হালি শহর। হালি শহর শাক্ত,
শৈব, মুসলিম, খ্রিস্টান ও বৈষ্ণব ধর্মের সমন্বয়ের মহাতীর্থ। পর্বত নির্ঝরিণী যেমন দুই কুল প্লাবী স্রোতস্বিনী রূপ পরিগ্রহ করে ও শেষ পর্যন্ত সীমাবিহীন সমুদ্রে রূপান্তরিত হয়, মানব সমাজের ও মানব ইতিহাসের প্রগতির সহিত আমাদের চেতনাধৃত অনেক সংজ্ঞাও ব্যাপক হতে ব্যাপকতর রূপে প্রসার লাভ করে। পাল রাজত্বের শেষ ভাগে মহারাজ কুমার পাল এখানে একটি পোত নির্মাণ কেন্দ্র বা পোতাশ্রয় নির্মাণ করেন এবং তখন থেকে এতৎ অঞ্চল তার নাম অনুসারে কুমারহট্ট নামে প্রসিদ্ধ লাভ করে। কালক্রমে দাক্ষিণাত্যের কর্ণাট দেশাগত ব্রহ্মক্ষত্রিয় বংশজ সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন এবং তাঁর পুত্র মহারাজাধিরাজ স্বনামধন্য বিজয় সেন এই স্থানে তার অন্যতম রাজধানী বা নগর স্থাপন করে। তার নামানুসারেও বৃহত্তর কুমারহট্ট বিজয়পুর নামে খ্যাতি লাভ করে। বর্তমান বীজপুর নাম বিজয়পুরেরই অপভ্রংশ। প্রাচীনকালে বিজয়পুরের অন্তর্গত কুমারহট্টের পরিধি কাঞ্চনপল্লী বা বর্তমানের কাঁচরাপাড়া থেকে ইছাপুরের খাল পর্যন্ত বিস্তৃত ছিল। পরবর্তীকালে মুসলমান আক্রমণের পর এই অংশের নাম হাভেলি শহর পরগনা নামে খ্যাতি লাভ করে। এই হাভেলি কথাটির অর্থ বৃহৎ অট্টালিকা। অপর একটি মতে কুম্ভকারগণের শিল্প প্রসিদ্ধির জন্যেও এই স্থানের নাম কুমারহট্ট এইরূপও শোনা যায়। আবার প্রতাপাদিত্যের পুত্র কুমার উদয়াদিত্যের গঙ্গা স্নান উপলক্ষে এই স্থানে যে হাট বসত সেই নাম অনুসারেও কুমারহট্ট নামের উৎপত্তি এমনটাও শোনা যায়। বহু বছর আগে কাঞ্চনপল্লীর মাঝের পাড়া অঞ্চলে রাজেন্দ্র ঘোষ মহাশয়ের পুকুর খোঁড়ার সময় মাটির তলা থেকে সুপ্রাচীনকালের নিদর্শন নৌকা ও পোতের হাল, মাস্তুল ও পোত নির্মাণের যন্ত্রাদি পাওয়া গিয়েছিল। আবার হালি শহরের গোলাবাটির রায় মহাশয়ের পুষ্করিণী খননকালেও জাহাজের মাস্তুল ও ভগ্নাংশ পাওয়া যায়। কবিকঙ্কন মুকুন্দ দাসের চণ্ডীমঙ্গল কাব্যেও এই কুমারহট্ট হালি শহরের সমৃদ্ধ বর্ণনা রয়েছে। আবার প্রসিদ্ধ কালপেঁচা বিনয় ঘোষ যুগান্তর পত্রিকায় 27 জুন 1953 সালে বঙ্গদর্শন শীর্ষক ধারাবাহিক প্রবন্ধে লিখলেন, হালি শহরের শাহপুকুর থেকে খুঁড়ে পাওয়া পাথরের চতুর্ভুজ গণেশ মূর্তিটি সেন আমলের সাক্ষী দিচ্ছে মনে হয়। হালিশহর হিতৈষিণী সভা বা গুডউইল ফ্রেটার্নিটির নাম হালি শহরের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। 19 শতাব্দীর মধ্যভাগ থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠান বহু জনহিতকর প্রকল্পের সাথে যুক্ত। চলুন বন্ধু, আপনাকে আজ ঘুরিয়ে আনি উত্তর 24 পরগনা জেলার সেই প্রান্তিক শহর হালি শহরে। সেই ঐতিহাসিক হালি শহর যেখানে মিলেমিশে একাকার শাক্ত, শৈব, মুসলিম, খ্রিস্টান, বৈষ্ণবের দল। তীর্থভূমি হালি শহরে।
হালিশহর রেল স্টেশন স্থাপিত 1894 সালে। রেল স্টেশনেরই পশ্চিম দিকে এবং স্টেশন রোডের দক্ষিণে অবস্থিত শঙ্কর স্বরূপ মঠ। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম দর্শন, শঙ্কর স্বরূপ মঠ। স্বামী শ্রীমৎ ব্রহ্মানন্দ পরমহংস মহারাজের অতীব প্রিয় ও সুযোগ্য শিষ্য স্বামী শ্রীমৎ স্বরূপানন্দ গিরি মহারাজ 1357 বঙ্গাব্দের চৌঠা আশ্বিন স্বামী স্বরূপানন্দ এই নবনির্মিত আশ্রমে শুভাগমন করে। মঠ প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য গাছগাছালি, ব্রহ্মবেল, যা খেয়ে অনায়াসে দীর্ঘদিন ক্ষুধা নিবৃত্তি করতেন হিমালয়ের তপস্যারত সাধু সন্ন্যাসীরা। শুধু মঠ প্রাঙ্গণ নয়, মঠের চারিধারে ঘিরে রয়েছে অপূর্ব শোভা, যা আপনাকে মুগ্ধ করবেই। হালিশহর, এখানে এখনো বাবুই বাসা বুনে। আমাদের এই চলার পথেই প্রকৃতি তার অকৃপণ হাতে সাজিয়ে দিয়েছে পথের দুধার। বড় শীতলা মন্দির, ঈশ্বর ত্রিপুরেশ্বর মজুমদার প্রতিষ্ঠিত এই বড় শীতলা মন্দির। এখানে রয়েছে বৃহৎ আকারের সুসজ্জিত শীতলা মায়ের মূর্তি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সাহেবপুকুর। বর্তমান হালিশহরের জনক কর্নেল কালীপদ গুপ্ত বা কেপি গুপ্ত মৃত্যুকাল পর্যন্ত হালিশহরের কল্যাণ সাধন করে গেছেন। হালিশহরের কল্যাণে তাহার শেষ কাজ সাহেবপুকুর। তৎকালীন হালিশহর স্টেশন থেকে গঙ্গা পর্যন্ত এই সুদীর্ঘ 2 মাইল পথ, তার মধ্যবর্তী স্থলেই শ্রান্ত পথিকের জলপান ও বিশ্রামের পরিকল্পনা নিয়েই তিনি তৈরি করে যান এই সাহেবপুকুর। সাহেবপুকুর থেকে স্টেশন রোড ধরে কিছুটা পশ্চিমে এগোলেই বাঁদিকে তাকালেই দেখতে পাবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের ভক্তদের প্রতিষ্ঠিত ওঙ্কারনাথ মিলন মন্দির। এখানে ঠাকুর নিত্য পূজিত ও বন্দিত হন।
পাখাটা চালালো কে? এখান থেকে প্রায় 100 মিটার দূরেই আপনি দেখতে পাবেন রামপ্রসাদ খেলার মাঠ। সাধক রামপ্রসাদ মঞ্চ হালিশহরের মানুষের শিল্পচর্চা ও শরীরচর্চার স্থান। এই হলো জামে মসজিদ। হালিশহর বলুরপাড়া অঞ্চলের কাছেই নেলসন রোডে অবস্থিত এই প্রাচীন মসজিদটি মুসলিম ভাইদের কাছে পরম পবিত্র তীর্থক্ষেত্র। চশমা বাবার মাজার জামে মসজিদের অদূরেই অবস্থিত এই মাজারটি ছিল লোক কল্যাণকারী চশমা বাবার বিচরণ ক্ষেত্র। এই চশমা বাবার অলৌকিক বিভূতির কথা আজও হালিশহরবাসীর মুখে মুখে ফেরে। বলুরপাড়া গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দূরে ওপারে ইমামবাড়া। হুগলি নদীর তীরে দাঁড়িয়ে খাওয়ার জন্য তার এই অনন্ত অপেক্ষা কে জানে। এখান থেকে আমরা সোজা পৌঁছে যাব হালিশহর কোনা। যেখানে রয়েছে শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রম। পশ্চিমে বয়ে চলেছেন নিত্য কলুষনাশিনী মা গঙ্গা। পাপীদের পাপ ধুতে ধুতে বিষে নীল হয়ে গেছে মা গঙ্গার শরীর। তবু তিনি স্নিগ্ধ হাসিতে ভুবন আলো করে রেখেছেন। সন্তান যতই অন্যায় করুক, মা যে রয়েছেন তাকে বুকে টেনে নেবার জন্যে। আপন অমৃত স্পর্শে তাকে পবিত্র করে তুলে তার দেহস্থিত বিষ নিজে পান করবার জন্যে এই মায়ের কোলে এক মনোরম পরিবেশে 1371 সালের অগ্রহায়ণ মাসে 3 তারিখে রাস পূর্ণিমার শুভ লগ্নে এই যোগাশ্রমের শুভ সূচনা হয়। শ্রীমৎ যোগানন্দজি মহারাজ ছিলেন শ্রীমৎ পরমানন্দজি মহারাজের কাছে দীক্ষিত। শ্রী শ্রী যোগানন্দজি মহারাজ জন্মগ্রহণ করেন 1847 সালে, আর তার মহাপ্রয়াণ ঘটে 1975 সালে।
गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। কাশীর চলন্ত শিব আখ্যায়িত পরম পুরুষ তৈলঙ্গ স্বামীজির ভ্রাতুষ্পুত্র ও সুযোগ্য শিষ্য ছিলেন এই শ্রীমৎ পরমানন্দজি মহারাজ এবং তাঁরই শিষ্য যোগানন্দজি মহারাজ। পুণ্যভূমি হালিশহর তৎসহ সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজও তাপিত পীড়িত মানুষ দলে দলে ছুটে আসে এখানে দুদণ্ড শান্তির আশায়। মা গঙ্গার কোলে এক পরম নিভৃত সাধন ক্ষেত্র, সাধুঘাট, বাণী মন্দির। স্থানীয় মতানুসারে স্বামীজি এখানেই বহু বৎসর কাল এক নিভৃত নির্জন গুহায় সাধনায় নিমগ্ন ছিলেন। বর্তমান পরিচিতি তাই সাধুঘাট নামেই। শ্যামাসুন্দরী, খাসবাটি। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে হালিশহর খাসবাটি শ্যামাসুন্দরী তলায় পাষাণময়ী দক্ষিণাকালী মূর্তির উপাসক অকিঞ্চন ব্রহ্মচারী নামে কোনো এক কালী ভক্ত বা উপাসক পণ্ডিত এখানে বাস করতেন। এই শ্যামামূর্তি তারই প্রতিষ্ঠিত। অকিঞ্চন ব্রহ্মচারীর নশ্বর দেহ তার মৃত্যুর পর এই মন্দির প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়। শ্যামাসুন্দরী তলা থেকে আমরা এসে পৌঁছালাম হালিশহর কবিরাজ পাড়ায়। এলাকার প্রবীণ নাগরিক পরিমল চক্রবর্তী মহাশয় জানালেন, এই অঞ্চলেই একদা ছিল চশমা বাবার বিচরণ ভূমি। এক সময় এখানেই ছিল এতদ অঞ্চলের বিখ্যাত সেই জমিদার বাড়ি, যার পরিচিতি মাঠের বাড়ি নামে, যার অস্তিত্ব বর্তমানে বিলুপ্ত প্রায়। এই প্রাচীন চারচালা বাংলার শিব মন্দির দুটি আজ থেকে প্রায় ২০০ বছরেরও আগে ঈশ্বর কেদারনাথ ভট্টাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে মন্দির দুটির আমূল সংস্কার সাধন করা হয়েছে। এর পূর্ব দিকে কৃষ্ণপ্রস্তর এবং পশ্চিম দিকে শ্বেত প্রস্তরের লিঙ্গমূর্তি এককালে বিরাজিত ছিল। তবে
প্রাচীনকালের শিব মন্দির দুটি আজও সেই হারিয়ে যাওয়া কালের সাক্ষ্য বুকে ধরে বর্তমানেও মাথা তুলে দাঁড়িয়ে আছে অনাগত কালের অসীম প্রতীক্ষায়। হালিশহর খাসবাটি অঞ্চলে আজ থেকে প্রায় 200 বছর আগে বাগানবাড়ির শ্রী বটুকনাথ ভট্টাচার্যের পিতামহ অমরনাথ শিরোমণি এই শিবলিঙ্গ দুটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই পূর্ব দিকের মন্দিরের লিঙ্গটি অজ্ঞাত কারণবশত গঙ্গা জলে বিসর্জন দেওয়া হয়। সেই থেকেই আজও মন্দিরটি শূন্য আছে। তবে পশ্চিম দিকের মন্দিরের বাবা মহেশ্বরের পূর্ণ শ্বেত লিঙ্গ আজও নিত্য পূজিত হন। প্রায় 300 বছর আগে হালিশহরের বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী বংশের বিদ্যাধর রায়চৌধুরী ছিলেন এক স্বনামধন্য ব্যক্তি। বিদ্যাধর ছিলেন বাদশাহ জাহাঙ্গীরের সমসাময়িক। কথিত আছে এই বিদ্যাধর রায়চৌধুরী প্রত্যহ গঙ্গা স্নানে যেতেন। একদিন গঙ্গা স্নানে গিয়ে তিনি গঙ্গা গর্ভে একটি কালো পাথরের সন্ধান পান। বিদ্যাধর স্বপ্নে আদেশ পান ওই প্রস্তরখণ্ড থেকে সিদ্ধেশ্বরী কালিকা মায়ের মূর্তি তৈরি করার। এক অন্ধ ভাস্করের সঙ্গে দৈবাদেশে বিদ্যাধরের যোগাযোগ হয় এবং সেই ভাস্কর ওই প্রস্তরখণ্ড থেকে সিদ্ধেশ্বরী কালিকা মায়ের মূর্তি নির্মাণ করেন। এই মূর্তি প্রথমে বাজারপাড়ায় প্রতিষ্ঠিত হয়। শোনা যায় ওই একই পাথরের খণ্ড থেকে শিবের গলির বুড়ো শিব ও দোলতলার শ্যামরায়ের মূর্তিও নির্মাণ করা হয়। পরবর্তীকালে প্রায় 200 বছর আগে সাবর্ণ রায়চৌধুরীর বংশের তৎকালীন প্রধানকে দেবী স্বপ্নাদেশ দেন বাজারপাড়া থেকে এই কালিকা মূর্তিকে বলিদাঘাটার গঙ্গার তীরে স্থানান্তরিত করবার জন্য। আবার বারেন্দ্রগুলির 4টি শিবলিঙ্গের একটিকে কোনো কারণে বারেন্দ্রগুলিরই রায় বংশের কৃষ্ণচন্দ্র রায় বলিদাঘাটায় সিদ্ধেশ্বরী মায়ের পাশে একটি নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করেন। আজও ওই শিবলিঙ্গ নিত্য পূজিত হন। আর বাবা ভোলানাথ ও মা সিদ্ধেশ্বরীর নতুন সংসার এখানে আজও জমজমাট। অতি দুর্ভাগ্যের বিষয়, সর্বসিদ্ধিদাত্রী দেবী তার সুন্দর মূর্তিটি 1956 খ্রিস্টাব্দের এক দুর্যোগপূর্ণ রাত্রে কোনো এক লুব্ধ তস্কর চুরি করে নিয়ে যায়। দেবী মূর্তিটিকে পায়ের পাতার উপর থেকে ভেঙে নিয়ে অপহরণ করা হয়েছিল। আজও এই ভগ্নাংশটি বেদির ওপর রাখা আছে। বাজারপাড়ায় প্রথম প্রতিষ্ঠার জন্যই এ তদঞ্চল কালিকাতলা নামে পরিচিত ছিল। এখনো হালিশহর পুলিশ ফাঁড়ির অপর নাম কালিকাতলা ফাঁড়ি। রানী রাসমণি তাহার দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠিত কালীবাড়ি প্রথমত এই সিদ্ধেশ্বরী কালিকাকে আশ্রয় করেই গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় কুমারহট্টের গুণা ব্রাহ্মণ সমাজপতিগণ ও অভিমানী উচ্চবর্ণের জমিদার শ্রেণী এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করায় সারা হালিশহর পরগনার গঙ্গার তীরে অর্থের বিনিময়েও কোনো উপযুক্ত জমি রানী ক্রয় করতে পারলেন না। অভিমানী রানী চলে গেলেন
দক্ষিণেশ্বরে। হালিশহর হারালো রানীকে, অপরদিকে বাংলা পেল মহাতীর্থ দক্ষিণেশ্বরকে, পেল যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। বদ্যিপাড়ার জোড়া শিব মন্দির। ঘোষপাড়া রোডের পশ্চিম ধারে গঙ্গার ঘাটের ওপর এই যুগল শিব মন্দিরের নির্মাণকাল সঠিকভাবে বলা না গেলেও আনুমানিক ৩০০ বছর পূর্বেই এটি নির্মাণ হয়েছিল। দুটি মন্দিরের অভিমুখ গঙ্গার দিকেই। জনশ্রুতি, মহিষাদলের রাজকুমার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ মতো স্বাস্থ্যকর স্থান হিসেবে হালিশহরে আসেন রাজমাতাকে সঙ্গে করে। হালিশহরের গঙ্গাবক্ষে অবস্থানের সময় বৈদ্যপাড়ার এক কবিরাজ ঘটনাটি জানতে পেরে তাকে ওষুধ দিয়ে সারিয়ে তোলেন। রাজমাতা অর্থ পুরস্কার দিতে চাইলে সেই কবিরাজ তা প্রত্যাখ্যান করেন। তবে এই কবিরাজেরই ইচ্ছে অনুযায়ী বদ্যিপাড়ায় তিনি দুটি শিব মন্দির নির্মাণ করে দেন। বর্তমানে কোনো মন্দিরেই শিবলিঙ্গের চিহ্ন মাত্র নেই। আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের কত অবহেলার নীরব যন্ত্রণার সাক্ষী হয়ে এই দুটি অতি পুরাতন দেবস্থান। পুষণ আশ্রম, স্বামী মুক্তেশ্বরানন্দজি তাঁরই প্রতিষ্ঠিত এই তপবন সুলভ পবিত্র আশ্রম পুষণ আশ্রম। 1150 বঙ্গাব্দে, আজ থেকে প্রায় 270 বছর আগে, বারেন্দ্রগলির বিত্তশালী রায় পরিবারের মদন গোপাল রায় তাঁর পিতা কৃপারাম রায়ের স্মৃতি রক্ষার্থে এই 4টে শিব মন্দির প্রতিষ্ঠা করেন। 4টি মন্দিরের 2টি পূর্বমুখী ও 2টি পশ্চিমমুখী। মন্দির গাত্রে অপরূপ মৃত্তিকার শিল্পের বা টেরাকোটার যে কাজ আজও দেখা যায়, তা বোধহয় সমগ্র বাংলাদেশের অতি অল্প সংখ্যক স্থানেই দেখা যায়। বর্তমানে এই 4টি মন্দিরই সরকারি পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত হলেও এর জীর্ণ দশা কবে ঘুচবে অনাগত ভবিষ্যৎ সে প্রশ্নের উত্তর জানে। হালিশহরে জনসাধারণের জন্য গ্রন্থাগার স্থাপনের পেছনে হালিশহরের সুসন্তান শ্রদ্ধেয় বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়ের অবদান ও প্রেরণা অনস্বীকার্য। 1914 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই রামপ্রসাদ গ্রন্থাগার।
বর্তমান পরিচিতি যার রামপ্রসাদ টাউন লাইব্রেরি নামে। গুডউইল ফেটার্নিটির হালিশহরের পৃথক পৌরসভা গঠনের জন্য সরকারের নিকট দাবি করেন এবং তাদের একনিষ্ঠ প্রচেষ্টায় হালিশহর পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1903 খ্রিস্টাব্দের 1 জুলাই। কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপের তৎকালীন লোক সুপারিনটেন্ডেন্ট মিস্টার G.E. জোন্স ছিলেন এই পৌরসভার প্রথম পৌরাধিনায়ক। হালিশহর সংগ্রহশালা। হালিশহর পৌরসভার উদ্যোগে সম্প্রতি এখানে একটি অভিনব সংগ্রহশালা তৈরি হয়েছে, যেখানে গেলে এক কথায় খুঁজে পাওয়া যাবে হালিশহরের ইতিহাস। হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ক্রেগ সাহেব এই পার্কটি তৈরি করেন বাংলার 1344 সালে। পার্কটি বর্তমানে বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক নামে সমধিক পরিচিত। পৌরসভার উদ্যোগে বর্তমানে গঙ্গার তীরবর্তী এই পার্কটিকে অপরূপ রূপে সুসজ্জিত করে তোলা হচ্ছে। সতেরোশো 81 খ্রিস্টাব্দে নিজের ভিটাতেই দীপান্বিতা কালী পুজো নিজের হাতে শেষ করলেন মহাসাধক কবি রামপ্রসাদ। পরদিন 17 অক্টোবর বুধবার, বাংলার 1188 সন, 61 বছরের সাধক কবির জীবনের শেষ দিনটি সমাগত। আবাল বৃদ্ধ বনিতাকে চোখের জলে ভাসিয়ে প্রসাদ মাথায় তুলে নিলেন মায়ের মূর্তি ও ঘট। শেষবারের মতো সুমধুর মাতৃবন্দনায় ভরিয়ে তুললেন কুমারহট্ট হালিশহর তথা বাংলার আকাশ বাতাস। ধীর পদক্ষেপে নেমে এলেন গঙ্গা বক্ষে। মোলেম ভূতের ব্যাগার খেটে আমার কিছুই সম্বল নেই মা গেটে। যাবার বেলায় এই করিস মা, যেন ব্রহ্মরন্ধ্র যায় গো ফেটে। হ্যাঁ, সেই ব্রহ্মরন্ধ্র ভেদ করে সুর সাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেনের চির অবিনশ্বর আত্মা উঠল কি মায়েরই কোলে, আর তার নশ্বর দেহখানি ঢলে পড়ল গঙ্গা মায়ের কোলে। বাংলার ভক্তিমার্গের ইতিহাস কিছুকালের জন্য থমকে দাঁড়ালো 1781 সালে সেই দিনটিতে। আশানা পুরিল প্রসাদ বলে ভবে খেলা যাহাবার হলো এখন
আজ থেকে প্রায় 150 বছর আগে রামগোবিন্দ ঘোষাল এই দুটি পঞ্চচূড় শিব মন্দির প্রতিষ্ঠা করেন। রামগোবিন্দর 2 বিবাহ, কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান। পুত্র কামনায় তার 2 স্ত্রীর নামে এই দুটি মন্দির স্থাপন করেন। তাতে যজ্ঞেশ্বর শিবও প্রতিষ্ঠা করেন ও নিত্য পূজার ব্যবস্থা করা হয়। কয়েক বছর আগে এলাকার সহৃদয় নাগরিকবৃন্দের প্রচেষ্টায় এই প্রাচীন শিব মন্দির দুটির আমূল সংস্কার করা হয়েছে এবং মন্দির গাত্রে অপরূপ ভাস্কর্যে মন্দির দুটির শোভাবর্ধন করেন এই এলাকারই বিশিষ্ট শিল্পী শ্রী প্রদীপ পাত্র মহাশয়। কল্লোলিনী গঙ্গার তীরে এখানে কালজয়ী মহাকাল যজ্ঞেশ্বর আপন মহিমায় নিত্য পাপ হরণ করে চলেছেন রামপ্রসাদের ভিটায় আগত ভক্তবৃন্দের। নিত্য শুদ্ধ বুদ্ধ রূপে এখানে রামপ্রসাদ ভিটে প্রবেশ পথে তিনি যেন দণ্ডায়মান দ্বার প্রহরী রূপে। সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি তৈরি হয়েছিল যে শিলাখণ্ড থেকে, ওই একই শিলাখণ্ড থেকে প্রায় 300 বছর আগেই সাবর্ণ রায়চৌধুরী পরিবারের নাবালক রাজা বিদ্যাধর রায়চৌধুরী এই বুড়ো শিবলিঙ্গটি তৈরি করান। এই বুড়ো শিব অত্যন্ত প্রাচীন ও জাগ্রত লিঙ্গমূর্তি। আপন মহিমায় তিনি আজও ভক্তবৃন্দের মনের মণিকোঠায় বিরাজিত। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লেন তো? ঠিক আছে, একটু চা বিরতি নিয়ে নিন। নমস্কার, আমি দুর্লভ কুমার গাঙ্গুলি। এই বাড়িতে একসময় স্বাধীনতা সংগ্রামীরা আসতেন, এখানে থাকতেন। এই বাড়িতে বিপিন বিহারী গাঙ্গুলি এসেছেন। হালি শহরের নারী শিক্ষার জন্য শ্রী যোগেশচন্দ্র গাঙ্গুলির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সক্রিয় প্রচেষ্টায় আমাদের অন্নপূর্ণা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হালি শহরে আপনারা আসুন, হালি শহরের নিত্য দর্শন করুন, মা কালী দর্শন করুন, আপনাদের সত্যিই ভালো লাগবে। নমস্কার, আমি কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। আমার বাঁ পাশে রয়েছেন আমার স্ত্রী শ্রীমতী অনুরাধা বন্দ্যোপাধ্যায়, আমার বন্ধু বিশিষ্ট আবৃত্তিকার সলিল কুমার গুপ্ত। হালি শহরের সাংস্কৃতিক চর্চা দীর্ঘদিনের, কেননা হালি শহর সাংস্কৃতিক পীঠস্থান। শুধু তাই নয়, ধর্মীয় পীঠস্থান হিসেবে হালি শহরের পরিচিতি সারা ভারতবর্ষে। হালি শহর আজকে ধন্যভূমি কুমারহট্ট। কেন? রামপ্রসাদ সেন, সাধক কবি রামপ্রসাদ সেন, নিগমানন্দ পরমহংসদেব, চৈতন্য মহাপ্রভু, রানী রাসমণি, এদের নিয়ে, তারপরে বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি, এদের নিয়ে আমরা চিরকাল গর্ব করতে পারবো। অতীতেও হয়েছে, এখনও করেছি এবং ভবিষ্যতেও এই গর্ব আমরা সকলেই করতে পারবো হালি শহরবাসী হিসেবে। আজকে আমি গর্বিত, আমি ধন্য হয়েছি হালি শহরের মাটিতে জন্মে। হালি শহর 3 জামাই নিয়ে আজকে আমরা গর্ব করতে পারি। কে কে 3 জামাই তোমরা সবাই জানো। নিগমানন্দ পরমহংসদেব, তিনি, তাঁর স্ত্রী হালি শহরের কন্যা সুধাংশু বালা দেবী। তারপরে রাজচন্দ্র, তিনি হলেন রানী রাসমণির স্বামী, তাই তো? রানী রাসমণির স্বামী রাজচন্দ্র।
আচ্ছা, তিনি এক জামাই। তারপরে রাজলক্ষ্মী দেবী, চৌধুরী পাড়ার সুকন্যা রাজলক্ষ্মী দেবী আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী। হ্যাঁ, কাজী এই রাজচন্দ্র, নিগমানন্দ এবং বঙ্কিমচন্দ্র, এই 3 জামাই নিয়ে আমরা গর্বিত এবং ধন্য এবং সমৃদ্ধ হয়েছি। দেখা দে মা, দেখা দে, দেখা দে মা ভবতারিণী, কত জনায় দিলি দেখা, আমায় কেন দিলিনি? দেখা দে মা, দেখা দে, কেঁদে কেঁদে হলাম সারা, দয়া কি তোর হবে নি তারা? কেঁদে কেঁদে হলাম সারা, দয়া কি তোর হবে নি তারা? তোর ওই চরণ করে শরণ মা, তোর ওই চরণ করে শরণ আছি গো মা ভূমণ্ডলে। দেখা দে মা, দেখা দে, দেখা দে মা ভবতারিণী, কত জনায় দিলি দেখা, আমায় কেন দিলিনি? দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে মা, কি বন্ধু, চা খাওয়া হয়েছে তো? চলুন ঘুরে আসি পরবর্তী অংশের তাগিদে। আমাদের বিরতি শেষ করে আমরা আবার শুরু করব নতুন উদ্যমে হালিশহরকে দেখার। কালিকা মধুবদ্ধ কুসুমে বিঙ্গ রামপ্রসাদ যস্য পথিতং হি নাম, কবিশ্চ হালি শহরে নিবাসী সকার ভক্ত্যা সরসংহি কাব্যম। এই সেই রামপ্রসাদের ভিটে, যেখানে একদা রামপ্রসাদ তার ঘরের বেড়া বাঁধতে গিয়ে গিয়েছিলেন, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সুরসাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেন সম্বন্ধে কিছু বলার আগে করজোড়ে শক্তি প্রার্থনা করি তার আরাধ্য দেবী জগদীশ্বরী মায়ের কাছে। রামপ্রসাদের আদি পুরুষ রাজা শ্রীহর্ষ সেন চতুর্দশ শতাব্দীর একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। বাংলার 1127 সনে বা ইংরেজির 1720 খ্রিস্টাব্দের আশ্বিন মাসে পিতা রাম সেন ও মাতা সিদ্ধেশ্বরীর
সকল আলো করে জন্মগ্রহণ করেন স্বভাব সাধক কবি শ্রী রামপ্রসাদ। তার কাব্য প্রতিভা ছিল তার জন্মগত। শৈশব থেকেই ফার্সি, উর্দু, দেবভাষা সকল বিষয়ে তার পারদর্শিতা ছিল লক্ষণীয়। কিন্তু পার্থিব আত্মোন্নতির বিষয়ে তিনি ছিলেন চিরদিন উদাসীন। তিনি ছিলেন একাধারে সাধক ও কবি। পিতার মৃত্যুর পর প্রসাদ কঠোর দারিদ্র্যের কারণে কলকাতার বিখ্যাত জমিদার দুর্গাচরণ মিত্রের অধীনে চাকরি পান। এই সময় হিসেবের পাকা খাতায় আমায় দে মাতবিল দাড়ি এই প্রসিদ্ধ গানটি লিখে গুণগ্রাহী মনিবের নজরে পড়েন ও তাঁরই কৃপায় মাসিক ৩০ টাকা বৃত্তি নিয়ে চাকরি থেকে অব্যাহতি লাভ করেন। নদিয়া জেলার ভাজনঘাট নিবাসী লোকনাথ দাশগুপ্তের কন্যা যশোদা দেবী মতান্তরে সর্বাণীর সঙ্গে রামপ্রসাদের অল্প বয়সেই বিবাহ হয়। সর্বাণী সর্বতোভাবে স্বামীর যথার্থ সহধর্মিণী ছিলেন। সাবর্ণ চৌধুরীদের প্রসিদ্ধ বংশধর বিদ্যাধর রায়ের এক প্রপৌত্র রামকৃষ্ণ রায় সন্ন্যাসী ভাবাপন্ন তন্ত্র সাধক ছিলেন। এই রামকৃষ্ণ রায় রামপ্রসাদের বহু পূর্বেই এখানে সাধনপীঠ প্রতিষ্ঠা করেছিলেন। পঞ্চমুণ্ডের আসন স্থাপন করে সেই স্থানে লক্ষ বলি, কোটিবার হোম, কোটিবার মহাবিদ্যা নাম জপ হলে সেই স্থান সিদ্ধপীঠে পরিণত হয়। রামপ্রসাদও তাঁর গানে এই সাধন ক্ষেত্রের বর্ণনাও স্বীকৃতি রেখে গেছে। ধরা তলে ধন্য সে কুমার হট্টগ্রাম, তত্র মধ্যে সিদ্ধপীঠ রামকৃষ্ণ ধাম। এই বেলা তুই ছুটি রে ফসল কেটে নে না, মন রে কৃষিকাজ জানো না। পরবর্তীকালে রামকৃষ্ণ রায়ের উত্তরাধিকারীগণ এবং চৌধুরী বংশেরই সুভদ্রা দেবী নামে কোনো এক মহিলা রামপ্রসাদকে ভূমি দান করেন তার বসবাস ও সাধনার জন্য। এছাড়াও 1165 সালের মহারাজা কৃষ্ণচন্দ্র সাধককে 51 বিঘা নিষ্কর জমি দান করে। রামপ্রসাদ তাঁর জীবদ্দশায় তার গানে বাংলার হাট, মাঠ, নদী, ঘাট, পর্ণকুটির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত মুখরিত করে তুলেছিলেন। মুন্ডমালিনী কালিকা ভক্ত রামপ্রসাদের সুমধুর মাতৃসঙ্গীতের মাধ্যমে অপূর্ব স্নেহশালিনী মাতৃমূর্তিতে প্রকাশ পেয়েছেন। তার গান বাংলার আবাল বৃদ্ধ বনিতার প্রাণের বস্তু, বহু দরিদ্রের অন্নের সংস্থান, বহু যোগীর সাধন মার্গের প্রথম সোপান। তার রচিত শ্রী শ্রী কালী কীর্তন, বিদ্যাসুন্দর, শ্রীকৃষ্ণ কীর্তন, নৌকাখণ্ডের সঙ্গীত, সীতাবিলাপ, শিব সঙ্গীত, পদাবলী, আগমনী ও বিজয়া ও অগণিত রামপ্রসাদী সঙ্গীত একটি বিশিষ্ট স্থান দখল করে আছে বাংলা সাহিত্যের ও সঙ্গীতের ধারায়। সাধক কবি রামপ্রসাদের সঙ্গে আজু গোসাইয়ের নাম অমর হয়ে রয়েছে। তার প্রকৃত পরিচয় অজ্ঞাত, তবে তিনি বৈষ্ণব ছিলেন। আজু গোসাই তার গানে রামপ্রসাদকে বিদ্রূপ ও শ্লেষ করতেন। রামপ্রসাদ সিদ্ধপুরুষ আগম বাগীশের কাছে দীক্ষা লাভ করেন ও
মাতৃসাধনায় সিদ্ধি লাভ করেন। কৃষ্ণনগরে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাস্থল আলোকিত করতেন রায়কুনাকর ভারতচন্দ্র ও কবিরঞ্জন রামপ্রসাদ সেন। বাংলার নবাব সিরাজউদ্দৌলা তার গান শুনে তাকে নবাবের পাঞ্জা ইনাম দেন। চৌঠা কার্তিক 1188 সনে, ইংরেজির 1781 সালে তার দেহাবসান হয়। সুমধুর মাতৃসঙ্গীত গাহিতে গাহিতে মূর্তি ও ঘট মাথায় নিয়ে আবক্ষ জলে নেমে ধীরে ধীরে বিলীন হয়ে যান গঙ্গা গর্ভে। 1884 সালে হালিশহর পূর্ণিমা ব্রত সমিতির যুবকবৃন্দ এই ভিটা পুনরাবিষ্কার করেন এবং নতুন করে কালী পূজার আয়োজন করেন। পরবর্তীকালে হালিশহর গুডউইল ফ্রেটার্নিটির ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছে মন্দির, নাট মন্দির, ধ্যানকক্ষ, শিব মন্দির ও একটি সুসজ্জিত পুকুর। এছাড়াও রয়েছে আগত দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের সুবন্দোবস্ত ও একটি দ্বিতল বিশ্রামাগার। রামপ্রসাদ ভিটে প্রতি বছর 26শে জানুয়ারি অনুষ্ঠিত হয় অন্নকূট মহোৎসব। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এখানে এই উৎসব উপলক্ষে। এই উপলক্ষে রামপ্রসাদের ঘাট থেকে মন্দির পর্যন্ত এক বিরাট মেলা বসে। দেখছেন সেই মেলারই টুকরো টুকরো ছবি। আমরা এখানে ধরে রাখতে চেষ্টা করেছি মেলার আসল মেজাজ ও মজা। উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের ট্রেন থেকে নিয়ে যাবেন। মাটির পাত্র তৈরি এবং লোহার কাজের জন্য হালিশহর প্রসিদ্ধ ছিল এক সময়। হালিশহরের শিল্প বলতে গেলেই মৃৎশিল্পই ছিল প্রধান। হালিশহরের হাঁড়ি ও হালিশহরের কুয়োর পাট গ্রাম গ্রামান্তরে বিশেষ পরিচিত ছিল। হালিশহরের কুমোরপাড়া ও গঙ্গা তীরবর্তী অঞ্চলে কুমোরের চাক আজও ঘোরে। শিল্পীর হাতের আলতো ছোঁয়ায় তৈরি হয় মঙ্গল ঘট। দীপাবলির আলোকের অর্ঘ্য সাজাতে তৈরি হয় প্রদীপ। তৃষ্ণা নিবারণ করে মাটির কুঁজোয় রাখা শীতল জল।
গঙ্গার তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। মাছের ব্যাপারে একদিন আমাদের হালিশহর স্বয়ংসম্পূর্ণ ছিল। বড় বড় দিঘি ও পুকুর থেকে যে মাছ উৎপন্ন হতো তা দিয়ে হালিশহরের চাহিদা পূরণ করেও পার্শ্ববর্তী হাট বাজারেও চালান যেত। লোকমাতা রানী রাসমণি ছিলেন এই মৎস্যজীবী সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত। ডানলপ ফেরিঘাট, এখান থেকে নৌকো চেপে যাওয়া যায় ত্রিবেণী, বাঁশবেড়িয়া, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির। হালিশহর পৌরসভা ও মাননীয় বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি এই ঘাটটির সংস্কার করা হয়েছে। বিসর্জন ঘাটের পাশেই রয়েছে হালিশহর মিউনিসিপ্যাল টুরিস্ট লজ ও পিকনিক গার্ডেন। মানুষের জীবনের শেষ লগ্নে পরম শান্তি ও চিরন্তন বিশ্রামের নিশ্চিত আশ্বাসের নিভৃত আশ্রয়স্থল।
এখানেই তপ্ত, জীর্ণ, ক্লান্ত, অবসন্ন মানবাত্মাকে কোলে তুলে নিতে শ্মশানবাসিনী মা মহামায়া যে কোল পেতে রয়েছেন। মায়ের অঙ্গনে চিরশায়িত ভক্ত সাধক আলোকখ্যাপা বা আলোকানন্দ গিরি মহারাজের নশ্বর দেহ। শান্ত স্নিগ্ধ এই পরিবেশ তাই আমাদের শেষ লক্ষ্য, অন্তিম আশ্রয়। স্ত্রিয়াভিয়োগে বহু দুঃখভাগী বভূব বিশ্বাসী পরলোক মার্গে অধ্যাত্ম মার্গে বহু সাধনান্তে নিগমে সুসিদ্ধে স্মৃতিলব্ধ আশিত। সাধন পথের পথিক নলিনীকান্ত, বামাখ্যাপা সচ্চিদানন্দ পরমহংসদেব, সুমেরুদাসজি প্রমুখ সদ্গুরু মণ্ডলীর সংসর্গ লাভে ক্রমে ক্রমে পরিণত হন সাধক শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী রূপে। 1332 বঙ্গাব্দে বৈশাখ মাসের শুভ অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠিত হয় এই আশ্রম। তেরোই অগ্রহায়ণ 1342 বঙ্গাব্দে শ্রী শ্রী ঠাকুরের দেহ রক্ষার পরে তার মরদেহ এখানেই সমাহিত করা হয়। এবার চলেছি হালিশহর বকুলতলা হয়ে বাজারপাড়া। রুদ্রভৈরবী কুখ্যাত 76 মন্বন্তরের রুদ্রলীলা প্রশমনের জন্য দৈবাগত কোনো এক সন্ন্যাসীর নির্দেশে হালিশহরে দেবী রুদ্রভৈরবীর প্রথম পূজা হয়। এখান থেকে পূর্ব দিকে রাস্তাটি ধরে সোজা চলে যায়। হালিশহর কাশারিপাড়া অঞ্চলে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি পশ্চিমমুখী ও পঞ্চচূড় বিশিষ্ট। দোলতলা, এখানে রয়েছে বিদ্যাধর প্রতিষ্ঠিত শ্যামরায়ের মূর্তি। বিদ্যাধরেশ্বর শিব মন্দির প্রতি বৎসর দোলযাত্রার সময় সপ্তম দোলের দিন শ্যামরাইকে ঘিরে এখানে বসে এক মেলা। এই শ্যামরাই মূর্তি নির্মিত হয়েছিল বিদ্যাধর কর্তৃক গঙ্গাবক্ষ থেকে প্রাপ্ত পূর্ববর্ণিত শিলাখণ্ড থেকে। হালিশহর মনসাপাড়ায় অবস্থিত এটি দেবী মা মনসার মণ্ডপ। মনসাতলা থেকে আমরা আবার ফিরে যাব দোলতলা কাশারিপাড়া হয়ে সোজা বকুলতলা বাস স্টপেজে। এখান থেকে বাস রাস্তা বরাবর কিছুটা উত্তরে গেলেই এসে দাঁড়াবো চৈতন্যডোবার নিকট। সেখানে রয়েছে বৈষ্ণব রিসার্চ ইনস্টিটিউট ও চৈতন্যডোবা। যস্য প্রসন্ন পরমে হরিভক্তি মার্গে সংকীর্তনে বহুজনে কিমপূর্বমাসীৎ অদ্যাপি নাস্তি সদৃশ ভজন প্রকার আবিষ্কৃত ভবতি যেন সকলাভিমুগ্ধা। গুরু ঈশ্বরপুরীর জীবনাবসানের পর শ্রী চৈতন্যদেব ভারত ভ্রমণ শেষ করে ফেরার সময় আবার কুমারঘাটে আসেন। গুরুর অদর্শনে তাকে স্মরণ করেই কাঁদতে কাঁদতে তার ভিটার ধুলায় গড়াগড়ি দিয়েছিলেন।
শ্রী চৈতন্যের দেখা দেখি সমস্ত ভক্তবৃন্দ এই স্থানের মাটি নিতে নিতে একটি প্রকাণ্ড গর্তের সৃষ্টি হয়, যা বর্তমানে চৈতন্য ডোবা নামে সুপ্রসিদ্ধ। এই স্থান গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী তথা সমগ্র হিন্দুদের কাছে এক অতি পবিত্র তীর্থক্ষেত্র রূপে বিরাজিত। মানে অষ্টম দোল আমাদের দুর্গোৎসব তৃতীয়ার উপলক্ষ করেই উৎসবটা হয়। অর্থাৎ আগামীকাল যেটা হচ্ছে শনিবারে, তারপরে উৎসবটা আমাদের সোমবারে শেষ হচ্ছে। বিকালবেলা কি থাকছে আজকে? আজকে বিকালে পাঠ থাকছে, সন্ধ্যার পর লীলা কীর্তন থাকছে। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হালিশহর তেঁতুলতলা অঞ্চলে বহু ব্যয়ে গড়ে উঠেছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই সৎসঙ্গ কেন্দ্র। এই মন্দিরের গঠনশৈলী ও কারুকার্য আমাদের বিস্ময় উদ্রেক করে। আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনা হতেই আমাদের মন চলে যায় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে। আমরা এগিয়ে চলেছি উত্তর 24 পরগনা জেলার একেবারে সীমান্তের দিকে, যা বাগমন নামে বিখ্যাত। পথে যেতে যেতে পড়বে এই পবিত্র মানিক পীরের দরগা, যা এতদ অঞ্চলে পীর বাবার দরগা নামেই সমধিক পরিচিতি। বাগমোড় এটি একটি চৌমাথা মোড়, যার উত্তরে বাগেরখাল পেরোলেই নদিয়া জেলার শুরু, দক্ষিণে উত্তর 24 পরগনা ও হালিশহর, পশ্চিমে রানী রাসমণির ভিটে ও গঙ্গা, আর পূর্ব দিকে সোজা কাঁচরাপাড়া। বাগের মোড়ের পূর্ব দিকে অনতি দূরেই রয়েছে খ্রিস্টানদের পবিত্র ধর্মস্থল দ্য সালভেশন আর্মি চার্চ। এই অঞ্চলটি
মাঝের চর নামে পরিচিত। এখানকার গঙ্গার তীরবর্তী সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। মনে পড়ে যায় সেই বিখ্যাত কবিতার লাইন দুটি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। চারিদিকে নিশ্চিম নীরবতা ও গঙ্গাবক্ষের শীতল হাওয়ার স্পর্শে আপনি সত্যি হয়তো ফিরে যেতে চাইবেন সেই প্রাচীনকালের তপবনের পরিবেশে। রামপ্রসাদের তিরোধানের ঠিক 12 বছর পর বাংলার 1200 সনের 11ই আশ্বিন পূর্ণ শ্লোকা রানী রাসমণি এক দরিদ্র মাহেশ্ব মতান্তরে মৎস্যজীবী পরিবারে জন্মগ্রহণ করে। এই অঞ্চলের গঙ্গার ঘাটেই একদিন স্নানরত অবস্থায় রানীকে দেখেন কলকাতার জানবাজারের প্রসিদ্ধ ব্যবসায়ী রাজচন্দ্র দাস। দৈবযোগক্রমে সেই বিখ্যাত ধনী গৃহে দরিদ্র কন্যা রাসমণির বিবাহ সুসম্পন্ন হয় 1211 সালের 8ই বৈশাখ। রানীর বয়স তখন মাত্র 11 বৎসর। তারপরের ইতিহাস সে তো শুধু দর্শকবৃন্দের সবারই জানা। দুঃখের বিষয়, বাংলার এই মহীয়সী মহিলার পূত জন্মস্থান আজ বড়ই অনাদরে পড়ে আছে উপযুক্ত সংরক্ষণের অভাবে। রানীর আমলের সেই গঙ্গা এখান থেকে অনেকটাই সরে গিয়েছে। তার পলির নিচে জমা পড়ে আছে যুগান্তরের অবহেলার যন্ত্রণার ইতিহাস। চলুন যাই আজকের ভ্রমণের শেষ পর্বে। আমরা উত্তর 24 পরগনার সীমানা অতিক্রম করে ঢুকে পড়লাম নদিয়া জেলায় তথা শিল্পনগরী কল্যাণীর পথে। শ্রী চৈতন্যদেবের সময় কাঞ্চনপল্লী কুমারহট্টেরই অংশবিশেষ ছিল। 1821 খ্রিস্টাব্দে ইংরেজ আমলে জেলা পুনর্বিভাগের সময় এই অঞ্চল নদিয়া জেলার অন্তর্ভুক্ত হয়। শিবানন্দ সেন চৈতন্য পার্ষদগণের অন্যতম। তিনি অতি প্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শ্রী চৈতন্যের বৈষ্ণব ধর্ম প্রচারের প্রধান স্তম্ভস্বরূপ। কথিত আছে সেন শিবানন্দ মহাপ্রভুর তিরোধানের পর তার স্বপ্নাদেশে ভাগীরথী গর্ভ থেকে একখানি কালো কোষ্ঠী পাথর পান। সেই পাথর থেকেই কৃষ্ণদেব বিগ্রহ ও অষ্টধাতুর শ্রীরাধিকা বিগ্রহ নির্মাণ করেন তিনি। এই মূর্তি কৃষ্ণদেব রায় নামে প্রসিদ্ধি লাভ করে। শিবানন্দ নির্মিত কৃষ্ণদেব রায়ের আদি মন্দির কালক্রমে গঙ্গা গর্ভে ধ্বংসপ্রাপ্ত হওয়ায় যশোরের রাজা প্রতাপাদিত্যের ভাই কচু রায় গঙ্গার তীরে আরও একটি মন্দির নির্মাণ করে দেন। কালক্রমে সেই মন্দির গঙ্গা গর্ভে বা অন্য কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হলে বর্তমান মন্দিরটি 1785 খ্রিস্টাব্দে কলকাতার পাথুরিয়া ঘাটার নয়নচাঁদ মল্লিক মহাশয়ের দুই পুত্র নিমাইচরণ ও গৌরচরণ নির্মাণ করে দেন। বৃহৎ আকার, প্রশস্ত দালান, নহবত ঘর, পালকি ঘর,
রান্নাঘর, অতিথি ও ভক্তদের থাকার জন্য আলাদা ঘর, দোলমঞ্চ বিশিষ্ট এবং এতখানি বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত এরকম একটি অতি প্রাচীন ও গৌরবান্বিত মন্দির সত্যি আমাদের আশ্চর্য করে। এই মন্দিরের কর্ণধার যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হলো। রয়েছেন সভাপতি মহাশয়, রয়েছেন সম্পাদক মহাশয় এবং একজন সদস্য, তাদের সঙ্গে আমাদের কিছু কথা হলো। ইনি হচ্ছেন আমাদের জগন্নাথ মুখার্জি, ইনি সেন শিবানন্দ শ্রীপাঠের সেবায় সমিতি সেক্রেটারি, ইনি হচ্ছেন এক্সিকিউটিভ বডির একজন মেম্বার, আর আমি হচ্ছি প্রেসিডেন্ট। আমার নাম শ্রী দেবব্রত মুখার্জি। আমি মন্দিরের সাথে যুক্ত। আমি মন্দিরের সব থেকে বড় সেবাই কমিটি সেন শিবানন্দ শ্রী 5 থেকে 500 বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্যেরই খুব কাছের লোক ছিল। তৎকালীন যুগে উনি মহাপ্রভু শ্রী চৈতন্যের যেসব খরচ খরচা যে শিষ্যদের নিয়ে আসতেন সেন শিবানন্দ। রান্নাঘর যা এখন পরিত্যক্ত ও ধ্বংসপ্রায়, কিন্তু আগেই এখানে শ্রী বিগ্রহের ভোগের ব্যবস্থা করা হতো। এর সামনেই রয়েছে পালকি ঘর, যেখানে এখন ঠাকুরের ভোগ রান্না করা হয়। মন্দিরের ঠিক পেছনেই এই পালকি ঘর। এছাড়াও রয়েছে অতিথি ও ভক্তদের থাকার জন্য আলাদা ঘর। মন্দিরের ঠিক পাশেই এখানে এখন ঠাকুরের পালকি রাখা থাকে। এই হলো দোল মঞ্চ, যেখানে বিগ্রহ দোলের দিন নিয়ে আসা হতো এবং মহা সমারোহে দোলযাত্রা পালন করা হতো। কুমারহট্ট হালি শহরের কিছু অংশ বিশেষ আপনাদেরকে সঙ্গে করেই আমাদের পথ চলা শুরু। চলুন অন্য কোথাও অন্য কোনোভাবে বেরিয়ে পড়ি শিকড়ের খোঁজে। ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলে অবশ্যই জানাবেন। ফোন নাম্বার 9038259757। আরেকবার বলি, 9038259757। মেল করুন ANANTONWEL@gmail.com।